তো সাধারণ মানুষের জন্য, সেটা ড্রয়িং রুমে বসে পড়ার মতো নয়। তিনি কখনোই চাননি যে সাহিত্য লিখে উনি একজন বড় সাহিত্যিক হবেন এবং পুরস্কার পাবেন। যা কিছু লিখেছেন সেটা মানুষের প্রয়োজনের কথা ভেবে লিখেছেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য লিখেছেন। তো ঠিক কখন উনি গদ্য সাহিত্যে এলেন, গদ্য সাহিত্য ছেড়ে গদ্য সাহিত্যে এলেন, এমন নয় যে উনি গদ্য সাহিত্য একদম ছেড়ে দিয়ে গদ্য সাহিত্যে এসেছেন, ব্যাপারটা পাশাপাশি চলেছিল। উনি যখন বিদ্যালয়ে পড়ছেন সেই সময় একজন মাস্টারমশাই ছিলেন যিনি ছাত্রছাত্রীদেরকে খুব ভালোবাসতেনই, সুকান্ত ভট্টাচার্যকেও ছাত্র হিসাবে খুবই ভালোবাসতেন এবং অনুপ্রেরণা যোগাতেন, এবং তারই মূলত অনুপ্রেরণায় তারা একটা পত্রিকা প্রকাশ করে, সেটা বলেছেন অলরেডি, এবং বিহার পত্রিকা প্রকাশ করেছেন, এবং সেখানে তিনি কবিতা ছাড়াও গদ্য রচনা একটু একটু করে শুরু করছেন। পরবর্তী ক্ষেত্রে গিয়ে আমরা দেখতে পাই যে বন্ধু অরুণাচলের সঙ্গে যখন পরিচয় হলো, তার বাড়িতে তার আসা যাওয়া শুরু হলো, এবং তার মা শিক্ষিকা ছিলেন সরলা দেবী। তো তিনি খুবই ভালোবাসতেন, তার ছেলেকে তো ভালোবাসতেন, ছেলের বন্ধুকেও প্রাণাধিক ভালোবাসতেন, এবং তাদের মধ্যে একটা খেলা চলতো, যে এরকম খেলাটা যে একটা কবিতা প্রথম দুটো লাইন লেখা হলো, তারপরে লাইনগুলো তার ছেলে এবং সুকান্ত শেষ করলো, বা কোনো একটা গল্প প্রথম দিকটা সুকান্ত ভট্টাচার্য লিখলেন, পরবর্তী লাইনগুলো বাকিরা শেষ করলো। তো এইরকম একটা সাহিত্যের খেলা তাদের বাড়িতে ছিল, যেহেতু একটা রুচিশীল পরিবার সেটা ছিল, এবং তিনি শিক্ষিকা ছিলেন, ফলে এইভাবে কিছুটা বলা যায় নার্চার করেছেন সুকান্ত ভট্টাচার্যকে এবং তার ছেলেকে, এবং যে কারণে সুকান্ত তো একজন বড় সাহিত্যিক বটেনি, তার ছেলেও একজন সুলেখক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন, এবং তার পিছনে সরলা দেবীর একটা ভূমিকা ছিল। এছাড়া তো নিজেকে কিন্তু একজন গদ্য লেখক, গল্প লেখক, প্রবন্ধ লেখক বা নাটক লেখক হিসাবে, কারণ গদ্য সাহিত্য এবং গদ্য সাহিত্য দুটো তো ভিন্ন জিনিস, ভিন্ন মাত্রার জিনিস, তার জন্য দুটোর ক্ষেত্রেই একটা নির্দিষ্ট চর্চার প্রয়োজন পড়ে। তো সেই চর্চাটা তার সেইভাবে হয়। সুকান্ত ভট্টাচার্য কবি হলেও উনি দৃঢ়ভাবে মনে করতেন যে গদ্য লেখার মধ্যে একটা উপযোগিতা আছে, গদ্য লেখা যেভাবে সরাসরি আমাদের আঘাত করতে পারে, আমাদের মনের মধ্যে প্রবেশ করতে পারে, সেটা কোথাও গিয়ে হয়তো গদ্য লেখা পারে না। সব ধরনের শৈলীর মধ্যেও তো একটা সীমাবদ্ধতা আছে, কবিতা কোথাও গিয়ে শেষ হয়, গদ্যেরও একটা সীমাবদ্ধতা আছে, নাটকেরও একটা গণ্ডি আছে। ফলে উনি কিন্তু যে লাইনগুলোর মাধ্যমে আমরা সুকান্ত ভট্টাচার্যকে চিনি, যে কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তো এই যে গদ্যময় পৃথিবীটা উনি রিয়েলিটি মনে করছেন। ফলে গদ্য সাহিত্যটা যখন উনি গল্প লিখছেন, তখন উনি লিখছেন একদম রিয়েলিটির কথা। এমন নয় যে উনি যখন কবিতা লিখছেন তখন রিয়েলিটির কথা লিখছেন না, কিন্তু ঠিক একই কবিতায়, হে মহাজীবন ছোট্ট কবিতা যদি আমরা পড়ি, প্রথম শুরুর 4টে লাইনই হচ্ছে যে কাব্যের যে লালিত্য সেটাকে বাদ দিয়ে গদ্যের হাতুড়ি হানো, এবং সেই গদ্যের হাতুড়ি দিয়ে মানুষের মনের মধ্যে প্রবেশ করে কোথাও গিয়ে মানুষকে বিবেককে জাগ্রত করো। ফলে আমরা যদি বলি যে ওনার গল্প লেখার পিছনে মানুষকে যে আঘাত করা, আঘাত বলতে যে দুঃখ দেওয়া নয়, কিন্তু মানুষের চেতনাকে জাগানোর একটা প্রয়াস ছিল, তাহলে হয়তো ভুল বলা হয় না। তো এইভাবেই গল্প উঠে আসছে। বিদ্যালয়ে থাকাকালীন উনি 2-3টে গল্প লিখেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো হারিয়ে যায়, সেগুলো আর পাওয়া যায় না। সঞ্চয় এবং দেয়াল পত্রিকা, বিভিন্ন পত্রিকা ছিল যেগুলো উনি লিখেছেন, গল্পগুলো আর পাওয়া যায় না। কিন্তু তারপরে মোটামুটি ওনার যখন 15, 16, 17, 18 বছর বয়স, তখন উনি আবার গল্প লিখতে আরম্ভ করলেন, যখন উনি রাজনৈতিক আন্দোলন এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে পড়লেন। ফলে গল্পগুলো যখন আমরা পড়ি, তখন এই যে তার যে জীবনে কি চলছিল সেই মুহূর্তে, সেইগুলো যদি আমরা না দেখি বা না বোঝার চেষ্টা করি, তাহলে গল্পগুলো কোথাও গিয়ে শুধু কতগুলো চরিত্রের ভিড় হিসাবে থেকে যাবে, আমরা বুঝতে পারবো না। ফলে আমরা সময়কালটা যদি দেখি যে কখন উনি গল্প লিখছেন, 5টা গল্প লিখেছিলেন মাত্র, মানে যতগুলো আমরা পাই, আসলে গল্প উনি 7-8টা লিখেছিলেন হয়তো, কিন্তু 5টা গল্প আমরা তার সমগ্রের মধ্যে আপাতত পাই। ফলে সেটুকুই আমাদের কাছে সম্বল, যেগুলো হারিয়ে গেছে সেগুলো নিয়ে কোনো কথা চলে না। এবার 1943 সাল থেকে 1947 সাল, ঠিক মারা যাওয়ার আগে পর্যন্ত মোটামুটি এটা একটা সময় যেখানে উনি অনেক গদ্য লেখা কি করেছেন, মোটামুটি যতটুকু লিখেছেন।
এবং 1943-44 এই দুটো বছর উনি 5টা গল্প লিখছেন। অনেকে শেষ গল্পটি মনে করেন যে 1947 সালে মৃত্যুর কিছুদিন আগে লিখেছিলেন, কিন্তু সে নিয়ে দ্বিমত আছে। যাই হোক, সেটা আমি যাচ্ছি না। কিন্তু এই যে 5টা গল্প আসছে 1943 সাল 44 সাল, এখানে আরেকটা গল্প, তো দেখুন গল্প আমরা প্রত্যেকেই ভালোবাসি পড়তে, হ্যাঁ, কবিতা কিন্তু সবাই পড়ি না, কবিতা পড়তে গেলে যে ম্যাচুরিটির প্রয়োজন হয় সেটা কিন্তু সবার মধ্যে থাকে না। কিন্তু গল্পটা একদম 8 থেকে 80 আমরা সবাই পড়ি, কিন্তু কবিতা পড়তে গেলে একটা নির্দিষ্ট বয়সের প্রয়োজন হয়, একটা নির্দিষ্ট চেতনার দরকার হয় আর কি। কবিতা বুঝতে গেলে, ছড়ার কথা বলছি না, আমি কবিতার কথা বলছি। তো উনি মনে করলেন যে গল্প লিখে মানুষকে জাগানোর প্রয়োজন এবার পড়েছে। তো উনি গল্প লিখলেন, 2-3টে পত্রিকা ছিল, জনযুদ্ধ কথা স্যার বললেন, অরণি, এই সমস্ত পত্রিকায় উনি এই গল্পগুলো বের করলেন। তো কি কি গল্প? তার 5টা গল্পের নাম হচ্ছে ক্ষুধা, দুর্বোধ্য, কিশোরের স্বপ্ন, দরদী কিশোর এবং ভদ্রলোক। তো গল্পগুলো একটু বলি। প্রথম গল্প ক্ষুধা, নামটা থেকেই এই গল্পের বিষয়বস্তু বোঝা যায়। এখানে দেখা যাচ্ছে যে একজন পরিবার, মানে একটা পরিবার, সেই পরিবারের মধ্যে 2 ভাই, যদিও তারা ভিন্ন থাকেন, পাশাপাশি দুটো বাড়িতে থাকেন। তাদের বাড়িতে প্রবল অভাব, তেমন কিছু কাজকর্ম করেন না। ফলে একটা যখন দুর্ভিক্ষ আসছে, 50-এর যে মন্বন্তর, 1350 বাংলা 1350 সালের যে মন্বন্তর, সেটা এখনো 50-এর মন্বন্তর নামে কুখ্যাত। তো তিনি সেটা দেখেছেন, চোখের সামনে দেখেছেন। তো সেখান থেকেই এই গল্পগুলো উঠে আসে। তো উনি দেখাচ্ছেন যে এই পরিবারে প্রবল অর্থাভাব এবং খাদ্যাভাব করছে। ফলে একটা সময় দাঁড়িয়ে এই পরিবারের যে অন্তঃসত্ত্বা বধূ, তাকে বেরিয়ে আসতে হচ্ছে ওই রেশনের দোকানে লাইন দেওয়ার জন্য। কারণ রেশনের দোকান থেকে চাল পাওয়া যাবে, খুব কম দামে চাল পাওয়া যাবে, এখনো সেটা পাওয়া যাবে। তো তখন তো খাদ্যের অভাব, তখন আরো বেশি প্রয়োজনীয়তা ছিল মানুষের চালে। তো একজন অন্তঃসত্ত্বা বধূ কোলে একটা দুধের শিশুকে নিয়ে, পেটে একটা বাচ্চাকে নিয়ে সে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে সকাল থেকে। এই দৃশ্য দেখে তার ভাসুর তাকে বলল যে তুমি আমার সঙ্গে এসো। তো তার বাড়িতে যতটুকু চাল ছিল সে তাকে দিল, যে ওইরকম বাড়ির বাইরে বেরিয়েও না, একটা পারিবারিক সম্মানের তো ব্যাপার আছে। তো সেই চাল দিয়ে 2-3 দিন চললো। সেই চালের হাত হচ্ছে দেখে তার নিষ্কর্মা স্বামী বললো, কোথায় এই চাল পেয়েছো? যখন বলা হলো যে এই চাল তোমার দাদা দিয়েছে, এবং এটাও সঙ্গে বলেছে যে যে পুরুষ তার স্ত্রীকে খাওয়াতে পারে না তার আত্মহত্যা করা উচিত। তো এইটা শুনে সে প্রচন্ড রেগে যায়, মারধর করে। শোক ভুলিয়ে দিতে পারে মানুষের এই আদিম প্রবৃত্তি, যার নাম হচ্ছে ক্ষুধা। যে যখন ক্ষুধার ধারণা আসে, মানুষের সমস্ত শোক, সমস্ত বিষাদ, সমস্ত কষ্ট মানুষ ভুলে যায়। মানুষের যে আদিম প্রবৃত্তি, সেটাই একমাত্র জর্জর করে। তো খুবই একটা হৃদয়গ্রাহী একটা গল্প। ওই সময় উনি কিশোর বাহিনীও গড়ে তুলছেন, কিশোর বাহিনীর মধ্যে কাজ করছেন। তো সেই তার কিছুটা অভিজ্ঞতা এই দুটো গল্পের মধ্যে আসছে। দরদী কিশোর, এইটাও নাম থেকে বোঝা যায়। খুব অল্প বয়সে গল্প লিখেছে, তো শৈলীর দিক থেকে খুব একটা উন্নত নয়, কিন্তু আমরা তো ওই প্রকাশ ভঙ্গিটার দিকে নজর দিই, তার কি বার্তা দিচ্ছে সেটা নজর দিই না। ফলে সুকান্ত এই যে রচনাগুলো কিছুটা অবহেলিত থেকে গেছে, কারণ তার গল্পগুলোর আঙ্গিকগত দিক থেকে দুর্বলতা আছে, বার্তার দিক থেকে কোনো দুর্বলতা নেই, সেটা খাঁটি সোনার মতোই খাঁটি। যাই হোক, তো এই দরদী কিশোর, সে তার নাম হচ্ছে, যাই হোক আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। তো সে একটা অবস্থাপন্ন পরিবারের ছেলে। তার বাবা একটা অফিসে কাজ করে, এবং তার বাবার অবৈধ চালের গুদাম রাখা আছে বাড়িতে। কিন্তু সে যখন পড়াশোনা করছে, তার জানলা দিয়ে বাইরে দেখতে পাচ্ছে যে সামনে যে বস্তি, সেই বস্তির মানুষেরা দীর্ঘ সময় ওই চালের লাইনে দাঁড়িয়ে আছে, ব্যর্থ মনোরথ হয়ে তারা ফিরে আসছে, তাদের বাড়িতে হাঁড়ি চাচ্ছে না। সেখানে তার একটা বন্ধু আছে, সেই বন্ধু আগে পড়াশোনা ভালোই ছিল, কিন্তু এখন ইদানিং বাড়িতে খাবার নেই, স্কুলে যাচ্ছে না, বাড়িতে খাবার নেই, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্য
নৈবেদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। যাবে কি করে? মানুষের পেটে যখন খাবার থাকে না, তখন ওইসব পড়াশোনার কথা মনে আসে না, ফলে সেও আর পড়াশোনার কথা মনে রাখে না, ফলে সে স্কুলে যায় না, বিদ্যালয়ে যায় না। তো এইগুলো দেখতে দেখতে তার চোখে জল আসে, জড়তে কি সত্য, তার সংবেদনশীল মন, ফলে তা মনে হলো যে কিছু একটা করা দরকার, কিছুটা যদি আমি সাহায্য করতে পারি। কিন্তু কিভাবে সাহায্য করবো? সেটা কিন্তু কিশোর, তার তো চাকরি নেই যে সে কিছু টাকা তাদেরকে দেবে, তো সে উপায় খুঁজছে। সে উপায় খুঁজতে খুঁজতে তার মনে হলো যে একটা দল গড়া যেতে পারে। তো সে কিশোর বাহিনী গড়ে তুললো। তো এইভাবে মানুষের কাজ করতে আরম্ভ করতে করতে তার একদিন মনে হলো, আচ্ছা আমি যদি বাবার গুদামের কথা ফাঁস করে দিই তাদেরকে, তাহলে এই যে আমাদের তো এত চাল লাগে না, আমরা তো ভালোই খেতে পাই, তাহলে এই মানুষগুলো খালি খেতে পায়। তো একদিন কি করলো যে সে বলে দিল যে আমার বাড়িতে এরকম গুদাম রাখা আছে, অবৈধ গুদাম, তোমরা কিন্তু ওইটা নিলে তোমাদের কিন্তু অনেকদিন চালের অভাব মিটে যাবে। তো তারা এসে তার বাবার কাছে কিছুটা হুমকি দিয়ে সেই চালগুলো নিয়ে গেল, বললো শুনলাম যে আপনার বাড়িতে অবৈধ গুদাম আছে, তো আপনি যদি চালটা দেন তাহলে আমাদের উপকার হয়, না হলে কিন্তু আমরা পুলিশে বলতে বাধ্য হব। তো বাবা বুঝে গেল যে আর কোনো উপায় নেই, ফলে তারা বললো যে ঠিক আছে নিয়ে দেবো। তো কে বলেছে তোমাকে? বললো আমরা ছেলে বলেছে। আচ্ছা ঠিক আছে। তার পরের অবস্থা অবশ্যই অনুমান করতে পারছো তোমরা যে কি পরিমাণ প্রহার সে বাবার কাছ থেকে পেয়েছে। তো তাকে একটা তার ঘরে বন্দি করে রাখা হয় দীর্ঘদিন, তাকে খেতে দেওয়া হয় না। কিন্তু তার সমস্ত শারীরিক চোট অত্যাচার হলেও তার মুখে কিন্তু হাসিটা ছিল, এই কারণ যখন সে দেখতে পেল যে হ্যাঁ আজকে সামনের যে বস্তি সেখানে প্রত্যেকটা ঘরে ধোঁয়া হচ্ছে, সেটা ভাতের ধোঁয়া, চালের ধোঁয়া, ভাত রান্না করার ধোঁয়া, এবং তার বন্ধু আবার স্কুল থেকে ফিরে এলো এবং এসে খেতে বসলো। এই জন্য দরদে কিশোর। তো যাই হোক, এরপরের গল্পটা উনি আসছেন একটু অন্যরকম গল্প। সেটা হচ্ছে যে কিশোরের স্বপ্ন। কিশোরের স্বপ্ন কিরকম? সেখানে কিশোর জয়দ্র বই পড়ছেন, বাংলার কিশোর আন্দোলন বইটার নাম ছিল। তো পড়তে পড়তে ওই সিনেমার মতো অনেকটা যে ঘুমিয়ে পড়ি। তো ঘুমিয়ে পড়ে হঠাৎ দেখলেন যে একটা খুব ক্লিষ্ট, দরিদ্র, ছেঁড়া জামা কাপড় পরা একজন একটু বৃদ্ধা গোছের মহিলা তার স্বপ্নে এলো। স্বপ্নে এলো মানে তখন তো সে বুঝতে পারছে না যে এটা স্বপ্ন, সে মনে হলো তার সামনেই দাঁড়ালো। তো সে বললো যে তুমি কে? তোমাকে চিনতে পারছি না। তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার খুব চেনা মানুষ, আমি তো বাংলা মা, আমি দেশ মাতা। বুঝে দেশ মাতা? তোমার তাহলে এরকম অবস্থা কেন? তুমি জানো না যে আমার ওপর কি পরিমাণ অত্যাচার চলছে? আমি তো আজকাল আর খেতে পাই না, আমার উপর প্রচন্ড অত্যাচার চলছে। ভেবেছিলাম যে আমার সন্তানদের উপর নির্ভর করবো এবং শেষ বয়সে তারা আমাকে দুটো খেতে দেবে। তারা তো দেখছি মন্ত্রিত্ব পাওয়ার জন্য দলাদলি করছে, তারা বোধহয় আমার চিতার উপরে তাদের মন্ত্রিত্বের সিংহাসন পাতবে। বললো আচ্ছা তোমার এই অবস্থা, আচ্ছা তাহলে তাহলে কি উপায়? তাহলে তো তুমি তো এইভাবে মরে যাবে। বলছে যে হ্যাঁ তাহলে তো আমি এইভাবে মরে যাবো। একমাত্র উপায় হতে পারে যদি তোমরা সরকারের উপর ভরসা না করে নিজেরা স্বাবলম্বী হও। এই যে কথাটা উনি বললেন, প্রত্যেকটা সময় গল্পটা যখন আমি পড়ি তখন মনে হয় যে পৃথিবীতে মানুষ, সরকার, শাসনতন্ত্র যতদিন থাকবে যে এই কথাটা টিকে থাকবে যে তোমরা স্বাবলম্বী হও, সরকারের উপরে নির্ভর করবে না, এবং তোমরা স্বাবলম্বী হয়ে তবেই তোমরা নিজের মাকে দেখবে। তোমরা কিন্তু অন্য কাউরির উপর নির্ভর করবে না, তোমরা পাশের বাড়ির উপর নির্ভর করবে না। যে আমরা কি করি, পাশের বাড়ির উপর নির্ভরশীল হই। আমরা যখন স্বাবলম্বী হয় আমাদের বাবা মাদের আমরা নিজেরাই চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানো। আমরা কি ভাবি যে আমাদের আত্মীয় স্বজনরা এসে তাদেরকে দেখবে? ভাবি না। যদি ভাবি তাহলে সেটা ভুল ভাবি। তো এই কথাটা উনি বলবেন এবং একটা সুন্দর একটা দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। যদিও 5টা গল্পের মধ্যে আঙ্গিকগত দিক থেকে এই গল্পটি সবচেয়ে দুর্বল গল্প, কিন্তু যে বার্তাটি উনি দিলেন সেটা সেই বার্তা হয়তো অনেক সবল এবং বিখ্যাত গল্প থেকেও বেশি। যাই হোক, এরপরে যে গল্পটা সেটা হচ্ছে দুর্বোধ্য। দুর্বোধ্য গল্পটা কে অনেকে বলেন যে তার সেরা গল্প, শ্রেষ্ঠ গল্প। এই গল্পে দেখা যাচ্ছে যে স্টেশনের রাস্তায় একজন অন্ধ ভিখারি, সে ভিক্ষা করে সেখানে। তার খাদ্যের খুব একটা অভাব হয় না, প্রথম দিকে সে ভালোই
টাকা পয়সা পেত, কেউ খাবার পেত। কিন্তু আস্তে আস্তে দেশে দুর্ভিক্ষ যখন এলো, তখন তার আস্তে আস্তে ভিক্ষার পরিমাণও কমতে থাকলো। সে বুঝতে পারলো যে আস্তে আস্তে ভিক্ষার পরিমাণ কমে যাচ্ছে। তো সেই সকালবেলা ভোর ভোরে সে বসতো, সারাদিন ভিক্ষা করতো, এবং ঠিক সন্ধে নামার আগে একজন কেউ আসতো, লেখক তার উল্লেখ করেনি যে কে তিনি, তো একজন কোমল হাত এসে তাকে তার নির্দিষ্ট আশ্রয়ে পৌঁছে দিত। এটা দীর্ঘ 5 বছর ধরে চলেছে। তারপরে হঠাৎ করে যখন ওই খাদ্যের অভাব হতে থাকলো, যখন সারাদিন হাতরে হচ্ছে, আর কিছু পেল না, শুকনো পাতা আর কিছু ডাল ছাড়া, তো তখন দেখলো যে একদিন সেই হাত যে তাকে নির্দিষ্ট আশ্রয়ে পৌঁছে দিত, সে আসা বন্ধ করে দিল। তো এই চলতে থাকলো বেশ কয়েকদিন। সে আসছে না, সে একটা উৎকণ্ঠায় ভুগছে। এমনিতে তো খাবার নেই, কারণ সে ভিক্ষা পাচ্ছে না, খাবে কি? সে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, এবং সে কান ভাড়া করে শুনে মানুষের কথাবার্তা। এখন মানুষ এইভাবে বলছে যে শুনেছিস দেশে কেমন অন্যাভাব হয়েছে, শুনেছিস যে ওই বাড়ির মহিলা বধূ কেমন আত্মহত্যা করলো খাবার অভাবে। তো এই জিনিসগুলো তার কানে আসে। অন্য মানুষ তো তার কানটাই তার পৃথিবী। সে শুনছে এবং তার বোঝার চেষ্টা করছে চারিদিকে কি অবস্থা। তো একদিন এটা হলো যে একটা মিছিল যাচ্ছিল, সে তখন তার শারীরিক দুর্বলতার একদম শেষ পর্যায়ে, তারা শরীরে শক্তি নেই। তো সামনে মিছিল যাচ্ছে এবং সে শুনছে যে অন্ন চাই, অন্ন দাও, অন্ন চাই, অন্ন দাও। তো তখন সে বুঝতে পারলো যে আমার যে দাবি, আমার চারপাশের মানুষগুলো সেই দাবিই করছে। তো সে তাদের কাছে যেতে চাইলো, মিলিত হতে চাইলো, তাদের কণ্ঠস্বরের সঙ্গে নিজের কণ্ঠস্বর মিলিয়ে দিতে চাইলো, কিন্তু পারলো না। সে ওখানেই পড়ে মারা গেল। তারপরে যখন সেই দিনই ঘটনাচক্রে সেই কোমল হাত এসে সেখানে পৌঁছালো, যখন সে তাকে তুলে ধরার জন্য হাত ছোঁয়ালো, তখন দেখলো যে সেই দেহ ঠান্ডা হয়ে গেছে, এবং সে যে চাল সংগ্রহ করে এনেছিল কোথায় থেকে, সেটা সে ছুঁড়ে ফেলে দিল। এখানে গল্পটা শেষ হয়। লেখক একবারের জন্যও কিন্তু আমাদের খোলসা করে বলেননি যে সেই কোমল হাতটি কার। গল্পটা পড়তে পড়তে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমাদের প্রত্যেকের জীবনে কেউ না কেউ কিছু না কিছু একটা ভরসা থাকে, ভরসার হাত থাকে, এবং সেই ভরসার হাতটা আমাদের জীবন এবং মরণের সীমারেখা। আমরা প্রত্যেকেই কিছু না কিছু কারোর উপরে ভরসা করে থাকি। সেটা বন্ধু হতে পারে, বাবা মা হতে পারে, প্রিয়তম হতে পারে, প্রিয়তমা হতে পারে। সেই ভরসাটা যখন চলে যায়, তখন মানুষ জীবন এবং মৃত্যুর ঠিক মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে থাকে। তো এইভাবে গল্পটা শেষ হচ্ছে। তার যে শেষ গল্প ভদ্রলোক, আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে প্রিয় গল্প। এই গল্পে বলা হচ্ছে একজন যুবকের কথা, সদ্য কৈশোর পেরোনো যুবকের কথা। তার নাম সুরেন। সুরেন ভদ্রলোক বাড়ির ছেলে, তার কিছুটা পড়াশোনা আছে, সে নিজেকে ভদ্রলোক বলে মনে করে। কিন্তু ঘটনাচক্রে তাকে বাসের কন্ডাক্টরি করতে হয়। সে মামার বাড়িতে থাকতো, সেখানে সেই মামার বাড়িতেই ভাড়া থাকে একটি মেয়ের সঙ্গে তার কিছুটা প্রণয় হয়, এবং সেটা যখন জানাজানি হয় তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। ফলে সে আর উপায় না পেয়ে কি করবে, তার পেট চালানোর জন্য সে বাসের কন্ডাক্টরি করে। এখন তো যাই হোক, প্রথম তার অসুবিধা হতো, এখন 2-4 মাস কাজ করার পরে সে এখন যথেষ্ট সাবলীল হয়ে গেছে। আগে পারতো না, ভদ্রলোক তো ওইসব অভ্যাস নেই। এখন সে ভালো হিন্দি বলেই বলতে পারে, এবং বাসের কন্ডাক্টর আমরা প্রত্যেকেই বাসে চেপেছি, জানি যে তারা কিভাবে সেটাকে চালায়, তো সেগুলো শিখে গেছে। তো যখন সে তো কিন্তু তার এই যে হাত ঘড়িটা প্রতি তার একটা দুর্বলতা আছে, যে হাত ঘড়ি সে পরে। সে একটা ভদ্রলোক পরিবারের মানুষ, সে ভদ্রলোক শ্রেণীর মানুষ। ফলে তার একটা কোথাও গিয়ে একটা আভিজাত্যের অহংকার রয়েছে যে কোনোদিন আমি নিশ্চয়ই ফিরে যেতে পারবো আমার যে আকাঙ্ক্ষিত সমাজ, সেখানে আমি এই কাজ ছেড়ে দেবো এবং আবার ভদ্রলোক সমাজে ফিরে যাবো। সে ঠিক ওইটাকে ভদ্রলোকের কাজ বলে মনেই করে না। সে ঘটনাচক্রে সেটা পরিচালনার জন্য করতে হয়, কিন্তু তার একটা সুপ্ত বাসনা আছে যে সে ফিরে যাবে। সেই বাসনার জন্য তাকে বহু প্রলোভন দেওয়া হয়েছে খারাপ হয়ে যাওয়ার জন্য। তার নৈতিক অধঃপতনে অনেক প্রলোভন সে তার ওই বাস ড্রাইভার রামচরণের কাছ থেকে বা পান্ডেজির কাছ থেকে পেয়েছে, যেমন মদ খাওয়ানোর বা অন্যান্য জিনিসের। কিন্তু সে সেটা রাজি হয়নি। তার দৃঢ় বিশ্বাস যে না, এটা আমি করবো না, কারণ আমি একজন ভদ্রলোক বাড়ির সদস্য, আমি নিশ্চয়ই একদিন আমার অবস্থা ভালো হবে এবং আমি ফিরে যাবো আমার নিজস্ব পরিসরে। তো যাই হোক, এভাবে চলছে। তো একদিন একটা পরিবার বাসে উঠলো। প্রথমে সে খেয়াল করেনি, তারপরে
সে খেয়াল করলো এটা হচ্ছে সেই পরিবার যে পরিবারের মেয়ে গৌরীকে তার ভালো লেগেছিল এবং তাদের মধ্যে কোথাও গিয়ে একটা সম্পর্ক, একটা ভালো লাগার সূত্রপাত হয়েছিল। তো সেই গৌরীও কিন্তু তাদের সঙ্গে রয়েছে। গৌরী উঠলো বাসে, গৌরী ছোট ছোট ভাইরা বলেই সুরেন্দা অনেকদিন আমাদের বাড়িতে যাও না, কি হয়েছে গো বাড়িতে যাও না? কিন্তু সুরেনের বাবা মা রয়েছে সেখানে, এই চুপ চুপ চুপ, কি বলছিস, চুপ চুপ করে বস। সুরেনের বাবা মা সেই সুরেনকে দেখে অবাক যে সে বাস কন্ডাক্টারি করে। তখন আর তার পরিচয় দিতে বা নিজেদের পরিচয় দিতে বা কেমন আছো ভালো আছো সেটুকু বলতে তাদের কুণ্ঠা বোধ হয়। এবং সুরেন লক্ষ্য করলো গৌরীর প্রতিক্রিয়া কি। গৌরী তাকে দেখে অবাক হয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে তাকিয়ে থাকলো সারাটা পথ। এই যে অবজ্ঞা, অবহেলা, ভালোবাসার মানুষের কাছ থেকে সে পেল, মুহূর্তের মধ্যে তার যে ভদ্রলোক হওয়ার বাসনা ছিল সেটা মুহূর্তের মধ্যে ধ্বংস এবং ধূলিসাৎ হয়ে গেল। সেই রাতে সুরেন প্রচুর মদ খেল এবং ড্রাইভার রামচরণ তাকে পৌঁছে দিল এমন একটি জায়গায় যে সুরেন স্বপ্নেও ভাবেনি যে সেরকম একটা জায়গায় সে কোনদিন যাবে। তো লেখক লিখছেন যে এক মুহূর্তের এই যে ঘটনা, ভদ্রলোক সুরেনকে পৌঁছে দিল ভাত খাওয়া ছোট লোকের সমাজে। এখন ব্যাপার হচ্ছে যে সুরেনকে কি ড্রাইভার রামচরণ খারাপ করেছে? আপাত দৃষ্টিতে তাই মনে হয়, কিন্তু না, সুরেনকে খারাপ করেছে আমাদের সমাজ, সুরেনকে খারাপ করেছে আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি। তো এইভাবে এই গল্পটা শেষ হয়। তো যাই হোক, তিনি বললেন যে আমার কাছে ধর্ম হচ্ছে এইটাই যে রাস্তার কুকুরটাও যদি অভুক্ত থাকে তাকে পেট ভরে খাওয়ানোটা পর্যন্ত আমার ধর্ম, বাকি সবে অধর্ম। তো যতক্ষণ পর্যন্ত একজনও অভুক্ত থাকবে ততক্ষণ আমার ধর্ম হবে তাকে খাওয়ানো, আর বাকি সবই অধর্ম। মানে আমার ধারণা, আমি জানি না সুকান্ত ভট্টাচার্য কতটা বিবেকানন্দ চর্চা করেছেন বা কতটা মাথায় নিয়ে সেই জিনিসগুলো লিখেছেন, কিন্তু বিবেকানন্দর যে আদর্শ তার লেখাপত্রের মধ্যে গভীরে ঢুকে আমরা সেগুলো পেয়ে থাকি। তো এটা বলেই আমি আজকে আমার আলোচনা শেষ করব যে সুকান্ত ভট্টাচার্য কবিতা ছাড়াও যে অন্যান্য লেখাপত্রগুলো রয়েছে সেগুলো কোনো অংশে কবিতার থেকে কম নয়, সেগুলো বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ এবং সেখান থেকে আমাদের জীবন ধারণের অনেক রসদ লুকিয়ে রয়েছে। সেখানে দেখলে আমরা একটা আয়নার মতো আমাদের দুর্বলতা, আমাদের শক্তি দুটোই সমানভাবে দেখতে পাবো। ফলে আমরা চাইবো যে এখানে যারা উপস্থিত আছি তারা আরো বেশি সুকান্তকে চর্চা করবো এবং আমাদের নিজেদের এগিয়ে নিয়ে যাবো আরো।